সবকিছুর মালিক আল্লাহ। তাহলে প্রশ্ন উঠছে, জামায়াত জান্নাতের টিকিট কিভাবে দেয়? অবশেষে সন্ধান পাওয়া গেল হাদির খুনির নিরাপদ আস্তানার। সেনাপ্রধানের সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এরপর জানিয়ে দিব হাদিকে হত্যার আগে কেন স্ত্রীকে সঞ্চয়পত্র কিনে দেয় ফয়সাল। এবার রিমান্ডে সব গোপন তথ্য ফাঁস করল ফয়সালের স্ত্রী সামিয়া। ভারতকে জাতিসংঘের চাপ ফিরিয়ে দিতে হবে হাসিনাকে, বিশ্ব মিডিয়ায় তোলপাড়। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। সবকিছুর মালিক আল্লাহ। তাহলে প্রশ্ন উঠছে, জামায়াত জান্নাতের টিকিট কিভাবে দেয়? নাউজুবিল্লাহ। এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কাবা শরীফের মালিক কে? উত্তর একটাই, আল্লাহ। এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। সূর্য, নক্ষত্র, আকাশ, বাতাস সবকিছুর মালিক আল্লাহ। বেহেশতের মালিক কে? আল্লাহ। দোজখের মালিক কে? আল্লাহ। যার মালিক আল্লাহ, সেই জিনিস কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? না, কখনোই না। তাহলে নির্বাচনের আগে একটি দল কিভাবে বলে, এইটা দেব, ওইটা দেব, এমনকি জান্নাতের টিকিট দেব? তারেক রহমান আরও বলেন, যেটার মালিক মানুষ না, সেটা নিয়ে মানুষ কথা বলছে, এটা কি শিরকের মধ্যে পড়ে না? যার অধিকার শুধু আল্লাহর, সেই অধিকারের কথা রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে বললে মানুষকে কি করানো হচ্ছে? মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মুসলমানদের শিরকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আর আগেই মানুষকে ঠকানো হচ্ছে। তারেক রহমানের ভাষায়, নির্বাচনের আগেই যদি ঠকায়, নির্বাচনের পরে তারা আর কতটা ঠকাবে তা বোঝাই যাচ্ছে। তিনি বলেন, এরা শুধু রাজনৈতিক প্রতারণাই করছে না, বরং ধর্মের নামে মুসলমানদেরকে নাউজুবিল্লাহ শিরকের পথে নিচ্ছে। এরপর বক্তব্যে উঠে আসে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ। তারেক রহমান বলেন, লক্ষ প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। লক্ষ শহীদের রক্তে এই বাংলাদেশ দাঁড়িয়ে আছে। কিন্তু সেই সময় কারা কি ভূমিকা রেখেছিল, বাংলাদেশের মানুষ সব দেখেছে, সব জানে। লক্ষ মা বোনের সম্মানহানির ইতিহাস এই দেশের মানুষ ভুলে যায়নি। কারা দেশের পক্ষে ছিল, কারা ছিল বিপক্ষে, সেটা জনগণ আগেই বিচার করে রেখেছে। সবশেষে তারেক রহমান বলেন, এই কুফুরি, এই হটকারিতা, এই মিথ্যার রাজনীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, আমরা দেশের স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি। এখন সময় এসেছে মানুষের অধিকার প্রতিষ্ঠার। বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশকেই আগে রাখতে হবে। ধর্মের নামে প্রতারণা নয়, ভোটের নামে মিথ্যা নয়। মানুষ এখন সত্য জানতে চায়, আর সেই সত্যের পক্ষেই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার প্রায় ২ বছর হতে চলল। জুলাই গণ অভ্যুত্থানে সহস্রাধিক প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে এখন বড় প্রশ্ন গণহত্যার বিচার ও শেখ হাসিনার প্রত্যাবর্ষণ। সম্প্রতি জাতিসংঘ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে। শেখ হাসিনার দেশে ফেরানোর বিষয়ে কী বলল বিশ্ব সংস্থাটি? ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত নৃশংসতার বিচার এবং ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ইস্যুতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে জাতিসংঘ। সংস্থাটি স্পষ্ট ভাষায় জানিয়েছে, বাংলাদেশে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের ক্ষেত্রে বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তবে এই পুরো প্রক্রিয়াটি অবশ্যই আন্তর্জাতিক আইনের নির্ধারিত মানদণ্ড ও মৌলিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সম্পন্ন করার উপর জোর দিয়েছে বিশ্ব সংস্থাটি। স্থানীয় সময় বুধবার দুপুরে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই প্রসঙ্গের অবতারণা হয়। ব্রিফিং চলাকালীন এক সাংবাদিক প্রশ্ন উত্থাপন করেন যে জুলাই অভ্যুত্থানে প্রায় ১৪০০ মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশের একটি আদালতে শেখ হাসিনাকে মূল নির্দেশদাতা হিসেবে দোষী সাব্যস্ত করা হয়েছে।
এমত অবস্থায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে জাতিসংঘ মহাসচিব ভারত সরকারকে কোনো বিশেষ আহ্বান জানাবেন কিনা? নতুন বাংলাদেশ গড়তে জুলফিকার স্টিল ইস্পাত প্রশ্নের সরাসরি উত্তরে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক একটি ভারসাম্যপূর্ণ কিন্তু কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় যারা প্রকৃত দোষী, বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে তাদের চিহ্নিত করে আইনি প্রক্রিয়ায় আনতে হবে। জাতিসংঘ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে প্রতিটি মৃত্যুর জন্য কার্যকর জবাবদিহি থাকা বাঞ্ছনীয়। ফারহান হক আরও উল্লেখ করেন যে জাতিসংঘ নিজেই এই হত্যাকাণ্ডগুলোর বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত সরবরাহ করেছে, যা অপরাধের ভয়াবহতা প্রমাণ করে। তবে তিনি বিশেষ সতর্ক বার্তা দিয়ে বলেন, বিচার এবং প্রত্যাবর্ষণের মতো বিষয়গুলো যেন অবশ্যই আন্তর্জাতিক আইনের প্রতি মৌলিক শ্রদ্ধা রেখে পরিচালনা করা হয়, অর্থাৎ কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং আইনি স্বচ্ছতা বজায় রাখাই জাতিসংঘের মূল লক্ষ্য। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার তোপের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই তাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশে জোর দাবি ওঠে। জুলাইয়ের পর থেকে জাতিসংঘ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় নিরপেক্ষ তদন্তের ওপর গুরুত্ব দিয়ে আসছে। ফারহান হকের এই সাম্প্রতিক বক্তব্যটি এমন এক সময় এলো যখন বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফিরে আনার আইনি প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নিচ্ছে। পাচ্ছে না বিএনপি, জামায়াতে ঝুঁকছে আমেরিকা, বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড়। প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক কূটনীতিতে কি গুরুত্ব হারাচ্ছে বিএনপি, আর সেই সুযোগে কি জামায়াতে ইসলামের দিকেই ঝুঁকছে যুক্তরাষ্ট্র? সাম্প্রতিক রাজনৈতিক অঙ্গনে এমনই ইঙ্গিত দিচ্ছে একাধিক ঘটনা ও কূটনৈতিক তৎপরতা। দীর্ঘদিন ধরে সরকার বিরোধী রাজনীতির প্রধান শক্তি হিসেবে পরিচিত বিএনপি, কিন্তু সাম্প্রতিক সময়ে দলটির আন্দোলন, কৌশল এবং আন্তর্জাতিক যোগাযোগ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিশ্লেষকদের মতে বিএনপি এখনও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলোর কাছে কোনো স্পষ্ট রাজনৈতিক রোডম্যাপ তুলে ধরতে পারেনি। ফলে আন্তর্জাতিক মহলে দলটি আগের মতো গুরুত্ব পাচ্ছে না বলেও অনেকে মনে করছেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতা আবারও নজরে আসছে। বিশেষ করে মানবাধিকার, নির্বাচন ও রাজনৈতিক সংস্কার ইস্যুতে জামায়াত সংশ্লিষ্ট কিছু গোষ্ঠীর সঙ্গে আন্তর্জাতিক মহলে যোগাযোগ বেড়েছে এমন আলোচনা চলছে। কূটনৈতিক সূত্র বলছে, যুক্তরাষ্ট্র সরাসরি কোনো দলকে সমর্থন না করলেও তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবেও বিভিন্ন পক্ষকে মূল্যায়ন করছে। এমন বাস্তবতায় প্রশ্ন উঠছে, বিএনপি কি আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের অবস্থান ধরে রাখতে ব্যর্থ হচ্ছে, নাকি জামায়াত নতুন করে কূটনৈতিক পরিসরে জায়গা করে নিচ্ছে? তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না, কারণ বাংলাদেশ